তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন সময় এমন কিছু ভুলের কথা যেগুলো ভুল করলে তোমার চান্স পাওয়া নড়বড় হয়ে যেতে পারে, বা আমার এইসব ভুল করার কারণে আমি ওই যে ফার্স্ট টাইমে আমার মেডিকেলে চান্স মিস গেছিল। আর যে ভুলগুলো শুধরানোর কারণে আমি সেকেন্ড টাইমে আবার ঠিক মেডিকেলেই 10 মার্ক কাটার পরে দিনাজপুর মেডিকেলে চান্স পাইছি। তো চলো বেশি কথা না বলে ভুলগুলো শুরু করা যাক। তো আমি র্যান্ডমলি 10টা ভুলের কথা বলবো, তোমরা সেগুলা দেখবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ এরকম টাইপের না, যেগুলো মনে পড়বে এরকম 10টা আমি বলবো আর কি। তো 1 নম্বর, ইংলিশ ভালো না পারা বা বেসিক না। অনেকে বলে যে ভাইয়া বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জিকে কোনো সমস্যা না, কিন্তু ইংলিশ আমি একটু স্কুলে থাকতে কম পারতাম। সেই স্কুল লাইফ থেকে আমি ইংলিশ একটু দুর্বল। তো এরকম ইংলিশে দুর্বল হলে হবে না। তো ইংলিশ জানার এখন কিন্তু অনেক সোর্স আছে। ইউটিউবে তুমি যে কোনো টপিক সার্চ দিলে কিন্তু অনেক ভালো ভালো লেকচার ইংলিশে চলে আসবে। তো ইংলিশ ভালো না পারা এগুলা কেউ শুনবে না বা শুনতে চাবে না। তুমি চান্স না পেলে যে ইংলিশে তোমার 15টার মধ্যে তোমার ইংলিশে 10+ পাইতেই হবে। তুমি বায়োলজিতে যতই ভালো পারো তুমি 25-27 এর বেশি পাবা না। ফিজিক্সে তুমি 18-19 পাবা, কেমিস্ট্রিতে 20-22 পাবা, জিকেতে ভালো পারলে 7-8 পাবা। এখন তুমি ইংলিশে যদি ভালো না করো তাহলে ভালো মেডিকেল চান্স পাবা না, বা চান্সও মিস হয়ে যেতে পারে। সেজন্য ইংলিশ ভালো না পারা এটা একটা কারণ। ইংলিশ ভালো তোমাকে হচ্ছে কি করতে হবে, পারতে হবে। তুমি অ্যাডমিশন প্রিপারেশনের সময় তুমি হচ্ছে কোচিং এর পাশাপাশি একটা ইংলিশ প্রাইভেট বা ইংলিশ কোনো ভালো একটা ভাইয়ের কাছে দেখতে পারো, সেটা তোমার ইচ্ছা। আমি যেটা করতাম, আমি ফার্স্ট টাইম ইংলিশের কারণে আমার ইংলিশ একটা বড় কারণ ছিল আমার চান্স মিস যাওয়ার, কিন্তু সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি কি করছি, যেগুলো টপিক আমার ভুলে গিয়েছিল সেগুলো টপিক নিয়ে আমি বসছি, সেগুলো বসে সলভ করেছি। মাস্টার থেকে কোনোটা প্রশ্ন যেহেতু আসে, সেহেতু মাস্টার বইয়ের যতগুলা প্রশ্ন আছে, সিনোনিম অ্যান্টোনিম যতগুলা, গ্রামাটিক্যাল টপিক, তারপরে হচ্ছে ভোকাবুলারি টপিক, সবগুলা পড়ছি যতই কষ্ট হোক। সবগুলো আমি হচ্ছে কি কষ্ট করে শেষ করছি। তো ওগুলোর মধ্যে থেকে সেকেন্ড টাইম আমার কম পড়ছিল, যার ফলে 15টার মধ্যে আমি 12টা পারছি। তো এইভাবে ইংলিশটা কাভার করছে। তো ইংলিশ ভালো না পারা এটা একটা কারণ মেডিকেলের চান্স মিস যাওয়ার বা ভালো মেডিকেলের চান্স না পাওয়ার। তারপরে হচ্ছে 2 নম্বরে, প্রতিদিন জিকে ইংলিশ না পড়া। ডেইলি জিকে ইং না পড়া। এখন তুমি প্রতিদিন কোচিং এ দেখবা, বড় বড় কোচিং এ যদি ভর্তি হও অফলাইনে বা অনলাইনে, যে প্রতিদিন মেন সাবজেক্ট যেগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 2-3টা অধ্যায় থাকে, সেগুলোর সাথে জিকে এবং ইংলিশ কিছু টপিক দেওয়া থাকে। প্রতিদিন ডেইলি এক্সামে 50 মার্কের যে পরীক্ষা হয়, তো সেখানে 5টা হচ্ছে ইংলিশ থাকে, 3টা জিকে থাকে 50 মার্কের মধ্যে, বা 8টা ইংলিশ থাকে, 5টা হচ্ছে কি জিকে থাকে। তো সেই জিকে ইংলিশ প্রতিদিন যে ওই রুটিনের সাথে কোচিং এর সাথে প্রতিদিন তোমাকে পড়ে ফেলতে হবে। পরে পড়ার জন্য বাকি ফেলে রাখা যাবে না, প্রতিদিন তোমাকে পড়তে হবে। প্রতিদিন না পড়লে ভাই অনেক বিপদ হয়ে যাবে লাস্টে। তোমার প্রতিদিন জিকে ইংলিশ প্রতিদিন পড়তে হবে, কারণ তুমি কোচিং এ জিকে ইংলিশের জন্য মাত্র 2টা ক্লাস পাবা। 2টা ক্লাসে ওরা কোচিং এর ভাইয়েরা একবারে টানা একটা রিভিউ দিয়ে শেষ করে দিবে, ওই পড়াতে কিছুই হবে না। তো প্রতিদিন জিকে ইংলিশ মাস্ট বি পড়াই লাগবে, যদি না পড়ো তাহলে তোমার চান্স পাবো না ভাইয়া। এটা হচ্ছে সোজা কথা, প্রতিদিন জিকে ইংলিশ পড়াই লাগবে। আর কোচিং এ যে টুক থাকে ওটুক তুমি যদি ডেইলি পড়তে পারো তাও তোমার জন্য অনেক ভালো। আবার তোমার যে ভোকাবুলারি টাইপ গুলো আছে, যেগুলো সিনোনিম অ্যান্টোনিম, তারপরে আরো যেগুলো আছে মানে মুখস্থ টাইপের, ওগুলা তোমাকে নিজের মতো করে ভাগ করতে হবে। প্রতিদিন তুমি 5টা বা 10টা সিনোনিম অ্যান্টোনিম তোমাকে রাখতেই হবে। সিনোনিম অ্যান্টোনিম এগুলো তো তুমি একদিন বা 2 দিনে হুট করে পড়ে সব শেষ করতে পারবে না। তোমাকে মেডিকেল অ্যাডমিশনে 3 মাস আগে থেকে প্রতিদিন 5টা বা 10টা করে পড়তে হবে মাস্টার বই থেকে যেগুলা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেগুলো আসছে, ওগুলো তোমাকে সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি আরো যেগুলো আছে সবগুলো তোমাকে 5টা 10টা করে পড়তে হবে, এটা মাস্ট। তো 2টা পয়েন্ট গেল। তারপরে 3 নম্বর, আমার কাছে যেটা মনে হচ্ছে যে অ্যানালাইসিস ভিত্তিক না পড়া। কি করা? অ্যানালাইসিস ভিত্তিক না পড়া। অ্যানালাইসিস ভিত্তিক না পড়া বলতে কি বোঝায়? এখন তুমি যে পরীক্ষা দিছো, তুমি যদি সেকেন্ড টাইম হয়ে থাকো, তাহলে ফার্স্ট টাইমে তুমি দেখছো প্রশ্ন কেমন আসে, প্রশ্ন কেমন আসছে। ফার্স্ট টাইমের হয়ে থাকলেও বিগত 2 বছরের প্রশ্ন কেমন আসছে তোমরা হয়তো জানো বা জানো না, যে প্রশ্ন কমিটি
প্রশ্ন কমিটি কিন্তু 2 বা 3 বছর সেম থাকে, সেজন্য প্রশ্নের প্যাটার্ন 2 বা 3 বছর, যে প্যাটার্নে করে ওই প্যাটার্নেই 2 বছর পরে কমিটিটা। তো আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম 22-23 এবং 23-24 শিক্ষাবর্ষে কিন্তু 2বার সেম প্যাটার্ন ছিল, সেজন্য আমি ফার্স্ট টাইমে 22-23-এ 22-23-এ 4 সেমিস্টার যাওয়ার ফলে 22-23-এর প্রশ্ন নিয়ে আমি অনেক গবেষণা করছি, অনেক অ্যানালাইসিস করছি, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কোন টপিক থেকে আসছে, কোন বই থেকে আসছে, কোন পৃষ্ঠা থেকে আসছে, সবগুলো নিয়ে আমি গবেষণা করছি এবং অনেক অ্যানালাইসিস করছি। সেই অ্যানালাইসিসের ভিত্তিতে আমি কিন্তু 2 মাস এর মতন প্রিপারেশন নিয়েও ঢাকা ডেন্টালে ভর্তি থেকে একটা মানে গোছানো একটা প্রিপারেশন নিয়েও কিন্তু আমি কম পড়াশোনা করে 10 মার্ক কেটার পর আমি চান্স পাই গেছি। কারণ 22-23-এর প্যাটার্ন ফলো করে কিন্তু 23-24-এ প্রশ্ন আসছিল। তো তোমাকে ওই কাজটা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে অনেক। তুমি বিগত 2-3 বছরের প্রশ্ন অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, আর আগের প্রশ্ন তো অ্যানালাইসিস করবাই, ওগুলো তো আলাদা আছে, কিন্তু এই লাস্টের 2 বছর বা 1 বছর বা এবার যেরকম প্রশ্ন আসছে, মানে রিসেন্ট যে পরীক্ষা হলো, এই টাইপের অ্যানালাইসিস তোমাকে করতে হবে নেক্সট পরীক্ষার জন্য। কারণ এই টাইপের প্রশ্নে তোমার নেক্সটে আসার সম্ভাবনা 99.99%, 99%। এরকম টাইপের প্রশ্নই হচ্ছে কি নেক্সট আসবে। তারপরে 4 নম্বর হচ্ছে যে সহজ প্রশ্ন ভুল করা। ভাইয়া, সহজ প্রশ্ন ভুল করা যাবে না, কারণ একটা সহজ প্রশ্ন ভুল করা মানে তুমি 20-30 হাজার ছেলেপেলের পিছনে চলে যাওয়া। কারণ সহজ প্রশ্ন তো সবাই পারবে, কঠিন প্রশ্ন ভুল করলে সমস্যা হবে না, কারণ কঠিন প্রশ্ন সবাই মিস করে বা ভুল করে, ওটা পারলে পরিশ্রম নিয়ে তেমন একটা ঝামেলা হয় না। কিন্তু সহজ প্রশ্ন একটা যদি ভুল করো, তোমার চান্স পাওয়া বা মানে তুমি অনেক পিছনে চলে যাবে। একটা সহজ প্রশ্ন ভুল করা মানে তুমি অনেক অনেক নিচে, মানে 20-30 হাজার ছেলেপেলের পিছনে চলে যাবে। সহজ প্রশ্ন কোনোভাবে ভুল করা যাবে না, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে, সহজ প্রশ্ন ভুল করা যাবে পরীক্ষা হবে। তারপরে হচ্ছে 5 নম্বর, যে কোচিং এর এক্সামে করা ভুল সাথে সাথে সলভ না করা। তুমি যে ডেলি পরীক্ষা দাও, কোচিং এ 50 মার্কের পরীক্ষা থাকে, ডেলি পরীক্ষা 50 মার্কের থাকে, উইকলি পরীক্ষা থাকে 100 মার্কের। সো যে প্রতিদিন যে পরীক্ষা দাও বা উইকলি যে পরীক্ষা দাও, তো পরীক্ষাতে তো তুমি 50-50 পাও না, 40 পাও বা 40+ পাও। তো এই ভুলগুলা, তুমি যে ডেইলি যে ভুল করো, ডেইলি যে কোচিং এ ভুল করো, এই ডেইলি ভুল করা নিয়ে তোমাকে বসতে হবে, কি কি ভুল গেল, কোন কোন টপিক থেকে গেল। তুমি শুধু দেখলা যে 50-এ আমি কত 40+ পাইলাম বা এত পাইলাম বা কম পাইলাম, তো দেখে তুমি রেখে দিলে তো হবে না। তো এই ভুলগুলো নিয়ে তোমাকে রাতের বেলা কাজ করতে হবে। ডেইলি পড়া তো পড়বাই, সাথে সাথে তোমাকে রাতে ওই ভুল পড়া নিয়ে বসতে হবে, বা সাথে সাথে বাসায় গিয়ে তোমাকে দেখতে হবে। সাথে সাথে দেখলে যে কাজটা হয় আর কি, যে তুমি যে ভুলগুলা করছো ওগুলো যদি সাথে সাথে দেখো, তাহলে তোমাকে ব্রেন একটা মানে এমন ভাবে ওখানে প্রতিক্রিয়া সৃষ্টি করে যাতে ওই জিনিসটা তুমি আর পরবর্তীতে ভুল বানা বা ভুল করো না। সেজন্য প্রতিদিন প্রশ্নে করা ভুল তোমাকে সাথে সাথেই সলভ করতে হবে, সেদিন রাতে বা সেদিন বাসায় গিয়ে সাথে সাথেই করতে হবে। তো কোচিং এর এক্সামে অসৎ পথ অবলম্বন করা। 6 নম্বর হচ্ছে কি, কোচিং এক্সামে অসৎ পথ অবলম্বন। তো আমি দেখতাম অনেকে ছিল ছেলেপেলে যারা কোচিং এ, তো ধরো তোমার হচ্ছে অনেক ব্যাচ থাকে না, সকালে অনেক ব্যাচ পরীক্ষা দেয়, বিকালে অনেক ব্যাচ পরীক্ষা দেয়, বা একটার পর একটা ব্যাচ আসতে থাকে। তো এরকম অনেকে থাকতো যে অন্যান্য ব্যাচের প্রশ্ন কালেক্ট করতো। এসব প্রশ্ন কালেক্ট করার পরে অনেক সময় সিট মিলে যেত, মিলে যাওয়ার ফলে অনেকে কি করছে যে 50-এ 50 বা 100-তে 100 পেয়ে যেত। তো এইগুলো দেখে আমরা আবার হতাশ হয়ে যেতাম, কি রে আমার এত পড়াশোনা করো, মানে 50-এর মধ্যে 46-47 পাই, 100-র মধ্যে 90+ বা 92 এরকম পাই, কিন্তু এরা 100 কিভাবে পাবে, এই প্রশ্নগুলো কিভাবে পাবে। তো পরে যেটা বুঝতে পারলাম যে এরা হচ্ছে কি প্রশ্ন এভাবে অসৎ পথ অবলম্বন করবে, কিন্তু এরা কিন্তু মেডিকেলে চান্স পায় না, 100-তে 100 পাওয়ার পরেও মেডিকেলে কি চান্স পায়নি। তো এইসব কাজ করা হয়, এইসব কাজ করা মানে একটা অসৎ পথ, আর অসৎ পথ অবলম্বন করলে অবশ্যই আল্লাহ তোমাকে সাহায্য করবে না, বা সৃষ্টিকর্তা তোমাকে হচ্ছে কি করবে না, সাহায্য করবে না। সেজন্য সবসময় সৎ থাকবা, সৎভাবে এক্সাম দেবে। কোচিং এর পরীক্ষাতে কোনো দেখা দেখি বলা বলে এইসবও করা যাবে না, কারণ তুমি মেডিকেল এক্সামে তো তুমি দেখা দেখি বলা বলি করতে পারবে না। তোমাকে সৎভাবে হচ্ছে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। তারপর 7 নম্বর হচ্ছে যে বই কম পড়া, বেশি দৌড়াদৌড়ি করা। তুমি হচ্ছে কি করো, বই কম পড়ো, কিন্তু তুমি হচ্ছে অনেক ভাইয়ার কাছে হচ্ছে কি করো, দৌড়াদৌড়ি করো, তাহলে কিন্তু হবে না। এই ভাইয়ার কাছে এই পড়ি, ওই ভাইয়ার কাছে ওই পড়ি, এসব মেডিকেল অ্যাডমিশনে এইসব দরকার নাই।
ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি অনেক ভাইয়ের কাছে পড়তে পারো, অনেক বোঝার বিষয় থেকে অনেক কিছু ফিজিক্স কেমিস্ট্রি আলাদা আলাদা করতে পারো, কিন্তু মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে আমার মনে হয় না যে এগুলো পড়ার দরকার। যে কোনো একটা কোচিং ভর্তি হবা, ভালোভাবে সেটা ফলো করবা, ইংলিশ এক জায়গাতে করলে পড়তে পারো, এটাই। তোমাকে বইয়ে বেশি সময় দিতে হবে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে, দৌড়াদৌড়ি বেশি করা যাবে না। সো বই বেশি পড়তে হবে, ভাইয়ার কাছে বা প্রাইভেট কোর্স এগুলো দৌড়াদৌড়ি কম করতে হবে। যে কোনো একটা কোচিং হচ্ছে কি যথেষ্ট। আর কোন কোচিং এ ভর্তি হওয়া ভালো হবে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। তারপরে হচ্ছে 8 নম্বর, যে ডেইলি পড়া ডেইলি কমপ্লিট না করে চন্দ্রা। কোচিং এ যে ডেইলি পড়া থাকে, ডেইলি পড়া ডেইলি কমপ্লিট না করা, ডেইলি যা শেষ করে এমনি এমনি পরীক্ষা দিতে যাবে এরকম ভাবনা না। তোমাকে ডেইলি পড়া ডেইলি শেষ করে হচ্ছে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। কোনো পড়া জমা রাখা যাবে না। তারপরে 9 নম্বর হচ্ছে যে শুধু বায়োলজি ভালো, অন্যগুলাই অমনোযোগী, এরকম হওয়া যাবে না। যে ভাই আমি শুধু বায়োলজি ভালো পারি সেজন্য মেডিকেলে আমি চান্সটাও ধরে নিয়েছি, তাই এরকম ভাবা আসলে পাগলামি। কারণ বায়োলজি দিলে তোমার হবে না। বায়োলজি কত থাকে, 30 মার্ক থাকে। 30 মার্কের মধ্যে তুমি অনেক ভালো পারলেও তুমি 27 বা 28 বা 29, সহজ প্রশ্ন হলে 29-30 পাওয়া যায়। কঠিন প্রশ্ন হলে 26-27 পাইতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, যতই ভালো পারো তুমি। তুমি হচ্ছে 22-23 বা 23-24-এর প্রশ্ন প্যাটার্ন দেখতে পারো, প্রশ্ন বায়োলজি কেমন ছিল। তো বায়োলজি দিয়ে শুধু কিন্তু হবে না, তোমাকে ফিজিক্স, একাধারে ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ সবই ভালো পারতে হবে, শুধু বায়োলজি দিয়ে হবে না। তো এইসব ভুল করা যাবে না, শুধু বায়োলজি করা যাবে না। বায়োলজি পারলে হবে না, সবকিছু তোমাকে অ্যাভারেজ ভালো পারতে হবে। তারপরে হচ্ছে তোমার যে 10 নম্বর যে ভুল, সেটা হচ্ছে কোচিং এর রেজাল্ট দেখে ভেঙে পড়া বা ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। কোচিং এর রেজাল্ট, আমার যেটা হতো যে আমি ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম কোচিং এর রেজাল্ট দেখে। প্রতিদিন একটা ভালো রেজাল্ট করতাম, টপ করতাম ফার্স্ট টাইমে। তো এইসব দেখার পরে আমার একটা হচ্ছে মানে ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম যে আমি তো চান্স পাবোই, আমি চান্স না পেলে কে পাবে। তো এরকম মাইনাস পেলে হতাশ হওয়া যাবে না, কম পেলে আর প্লাস মানে বেশি পেলে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। তো দুইটার কোনোটাই করা যাবে না। তুমি কম পাচ্ছ, তুমি কম কেন পাচ্ছ সেগুলো নিয়ে তোমাকে বুঝতে হবে, সলভ করতে হবে। সেগুলো নিয়ে তোমাকে সলভ করতে হবে, সলিউশন করতে হবে। এভাবে প্রতিদিন যদি তুমি 15টা ভুল করো, প্রতিদিন যদি 15টা গাইড করো, সলভ করো, তাহলে তোমার কিন্তু জানার পরিমাণ অনেক বাড়বে। আর এগুলো কিন্তু মেডিকেলে ভুল হবে না। তুমি একটা ছেলে 50 মার্কে পরীক্ষা দিল, সে 45 পাইলো, 5টা ভুল করলো, সে সেগুলো দেখে নিল, তুমি 35 পাইলা, তুমি 15টা ভুল করলা, সেগুলো দেখে নিলাম, তাহলে সে আর তুমি হচ্ছে কি সমান জ্ঞানের দিক দিয়ে। কারণ ওই ভুলগুলো দেখে নিল, তুমিও ভুলগুলো দেখে নিলাম, তো তুমি আর সে হচ্ছে কি সমান সমান জানলা। আর কোচিং এ চেষ্টা করে সবসময় যে সে যেগুলা ভালো ভালো টপিক বা ইনফরমেশন সেগুলো দেওয়ারই চেষ্টা করে। তো তোমাকে প্রতিদিনের ভুলগুলো প্রতিদিন ঠিক করে নিতে হবে। আর বেশি নাম্বার পেয়ে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। তুমি যতই ভালো নাম্বার পাও ভাইয়া, তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। আমি একটু বেশি নাম্বার পাওয়ার পরে ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম, যার কারণে পড়াশোনা একটু লুজ হয়ে গেছিল আমার, যে চান্স তো পাবো এরকম টাইপের। তারপরে পরীক্ষার হল কি আমি মারা খেয়ে গেছি। তো এরকম ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি কোনো ওভার কনফিডেন্ট বা কিছু ছিলাম না, শুধু পড়াশোনা করতাম অ্যানালাইসিস ভিত্তিক, কোন কোন টপিক থেকে আমি মারা খেয়েছি এগুলো আইডেন্টিফাই করতাম, তো এইভাবে পড়াশোনা করতাম। তো কোচিং এর রেজাল্ট দেখে হতাশ বা ওভার কনফিডেন্ট কোনটাই হওয়া যাবে না। মেইন জিনিস যেটা সেটা হচ্ছে রেগুলারিটি। তোমাকে রেগুলার ভালোভাবে লেগে থাকতে হবে পড়াশোনা, রেগুলারিটি মেনটেন, এটা হচ্ছে মেন কাহিনী। তোমাকে সলভ করতে হবে কি কি ভুল যাচ্ছে সেগুলো নিয়ে তোমাকে বুঝতে হবে। তো এই ছিল 10টা কারণ বা ভুল, যেগুলো আমি মনে করছি যে তোমাদের সাথে শেয়ার করলে তোমার ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার তোমাদের জন্য ভালো হবে আর কি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তী গাইডলাইন বা ক্লাস বা যে কোনো বিষয় ভিডিও পেতে কি কি বিষয়ে ভিডিও চাও সেটা কমেন্টে জানাতে পারো। আর কি কি আরো ভুল আছে আমার যদি পরে মনে পড়ে তাহলে আমি আরো ভিডিও দিব। আর তোমাদের কোনো অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বা কোনো কিছু, যদি কোনো কিছু মনে যা কিছু থাকে তুমি কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।